সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের মামলা ছিল, প্রধান বিচারপতির বেঞ্চে 2টোর সময় মামলাটি ওঠে। যদিও যিনি একজন আইনজীবী তিনি মেনশন করেন যে মামলাটি শুনানির জন্য রাখতে, এবং প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেন যে এত আইনজীবীর ভিড় কেন। তো স্বাভাবিকভাবেই যে ওই 29 নম্বর আইটেমটির জন্য অনেক আইনজীবী, প্রধান বিচারপতির যে ভিউজ সেটি অত্যন্ত পার্টিনেন্ট, বিশেষ করে এসএসসি কাণ্ডে। তিনি বলেছেন 65B নিয়ে তিনি খুব বেশি শুনতে আগ্রহী নন, অ্যাজ ওয়েল অ্যাজ যে অনেকে বলার চেষ্টা করছিল আমি যে রেপুটেশন গুলো দায়ের করেছিলাম একটার পর একটা, যেখানে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে, শেতাবুদ্দিন থেকে শুরু করে লক্ষ্মী টুঙ্গা থেকে শুরু করে একের পর এক নাসরিন, সব একের পর এক সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে, সেখানে অনেক চাকরি বাতিল হয়েছে। তো সেই মামলাগুলো অনেকদিন পরে দায়ের করা হয়েছে, সিলেকশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে, তাই মেনটেনেবল না। লোকাস নিয়ে প্রশ্ন তুলেছেন, মেনটেনেবল না, সেই নিয়ে অনেকে অনেক কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু আজকে প্রধান বিচারপতি একেবারে স্পষ্টত জানিয়ে দিয়েছেন তিনি এই লোকাস মেনটেনেবিলিটি এই পয়েন্টে খুব বেশি শুনতে আগ্রহী নন। এবং 65B-তে বিশেষ করে রিট প্রসিডিংসে 65B কমপ্লায়েন্স হয়েছে কি হয়নি, কারণ 65B একটা মেয়ার প্রসিডিউরাল থিং এবং সেটা ট্রায়ালে ডিসাইড হয়। রিট প্রসিডিংস সেখানে যেখানে চাকরি সংক্রান্ত মামলা, সেখানে স্ট্রিক্ট কমপ্লায়েন্স অফ 65B সেটা না হলেও চলে, যদিও এক্ষেত্রে 65B সার্টিফিকেশন আছে, কিন্তু সেটা নিয়ে রিট প্রসিডিংসে 65B কিভাবে ডিল করতে হয় সেটা প্রধান বিচারপতি জানিয়েছেন। যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের পক্ষের এক আইনজীবী তিনি একজন লিখছেন, দাদা আপারেও কিন্তু সাদা খাতার প্রার্থী চাকরি খুব কম সংখ্যক। নিশ্চিতভাবেই আপনাদের প্রত্যেকেই, কারণ আপারের ক্ষেত্রে সেটি সিবিআই তদন্তের আওতাধীন হয়নি, নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি সিবিআই তদন্তের আওতাধীন হয়েছে। যাই হোক না কেন, আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি, অর্থাৎ আগামী 19শে ডিসেম্বর, আমরা নিশ্চিতভাবেই এই নিয়ে আর্গুমেন্ট করব এবং আশা করব যে যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পাবেন, অপরদিকে অযোগ্য যারা রয়েছেন, যারা সাদা খাতার শিক্ষক রয়েছেন, যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন, যারা নন লিস্টেড চাকরি পেয়েছেন, তাদের চাকরি চলে যাবে না দিল্লিতে না, এখন কলকাতা এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরছি, কালকে আবার আদালতে যাব কলকাতা হাইকোর্টে, বলে আজকে বাড়ি ফিরছি, এখন বাড়ির পথে, নাকতলার পথে। যে কথা বলছিলাম যে সাম্প্রদায়িক রাজনীতি এবং সাম্প্রদায়িকতার বিষ উভয় দেশেই ছড়ানোর একটা প্রচেষ্টা হচ্ছে। অনেকে দেখছি এই এসএসসি নিয়ে বেশি, তারা সব ওয়েটিংরা কোনো না কোনো ভাবে বঞ্চিত, নিশ্চিতভাবেই ওয়েটিংরা তো নিশ্চিতভাবেই বঞ্চিত, এবং সেই জন্যই তো আদালত মামলাটা গ্রহণ করেছিল এবং একটার পর একটা সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে। এবং একজন লিখছেন, বঞ্চিতদের হয়ে আপনাদের এই লড়াই ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, উজ্জ্বলেন্দু পান্ডা। যাই হোক, নিশ্চিতভাবে এই লড়াই দীর্ঘ লড়াই, কারণ এই মামলাগুলো যেখান থেকে শুরু করেছিলাম একেবারে ওই একটা দুটো উদাহরণ নিয়ে, যে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, দুটো একটা ওই নন লিস্টেড ক্যান্ডিডেট, প্রথম অনেকেই
তাচ্ছিল্যের সুরে বলেছিলেন যে এই মামলা কি হবে, কিন্তু আজকে সেই মামলায় মহির হয়ে পরিণত হয়েছে। যাই হোক, যারা যোগ্য, যারা বঞ্চিত যোগ্য ওয়েটিং প্রার্থী, তারা কি চাকরি করেন কোন রকম সম্ভাবনা আছে? কে লিখছেন? শেখ জাহিরুল ইসলাম, দিল্লিতে থাকলে দেখা হতো, আমি করলবাগে, এই গতকাল করলবাগেই ছিলাম। যাই হোক, এখন কলকাতায় ভাই, বলে দেখা হলো না। হ্যাঁ, অনেকেই দেখছি এসএলএসটি নিয়ে, তারা যেহেতু আজকে মামলা হয়েছে, অনেকেই আপনারা লিখছেন, কারণ অনেকে ফোনও করেছিলেন, প্রচুর ফোন, অনেকে ধরতে পারেনি, মার্জনা করবেন। তার কারণ যেহেতু অনেকদিন পর আপনারাও অপেক্ষা করে রয়েছেন শুনানিতে কি হলো সেটা জানার জন্য, নিশ্চিতভাবেই যত শীঘ্র সম্ভব, কারণ আমরাই চেয়েছি যে যত অতি দ্রুততার সঙ্গে এই মামলার শুনানি হোক এবং টপ অফ দ্য বোর্ড সেটা মামলাটি পরের দিন যাতে থাকে, সেই জন্য আদালতকে প্রেয়ার করেছি, প্রার্থনা করেছি। আদালত সেটা বলেছেন, প্রার্থনা গ্রহণ করেছেন। আপনারা দেখা যাক নিশ্চিতভাবে দেখা যাক। অনেকেই লিখছেন গ্রুপ সিটি ওয়েটিং যোগ্য ক্যান্ডিডেট জব পায়, নিশ্চিতভাবেই সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পান। দুর্ভাগ্য যে এরকম একটি সরকার রয়েছে যেখানে যোগ্য চাকরি প্রার্থীরা তাদের যোগ্যতা মোতাবেক চাকরি পাচ্ছে না, অপরদিকে অযোগ্যরা চাকরি পাচ্ছে। এবং এখনো পর্যন্ত এই যে 26,000-এর মধ্যে এখনো পর্যন্ত কিন্তু প্রকৃত যোগ্য কারা, প্রকৃত অযোগ্য কারা, সেটা কিন্তু সরকার বা এসএসসি কেউ বলছে না। আমাদের দেশের যে আইন সেটা একেবারে পরিষ্কার, কারণ মামলা একেবারে চূড়ান্ত পর্যায়ে শুনানি, এবং মহামান্য প্রধান বিচারপতি যা বলেছেন তাতে তিনি স্কোপটা আরো ন্যারো করে দিয়েছেন। মানে তার যা আজকে যে সমস্ত কথা বলেছেন সেখান থেকে একটা জিনিস পরিষ্কার, যে লোকাস নিয়ে বা 65B নিয়ে খুব বেশি শুনতে, কিন্তু কতজন বাতিল হবে সেটা ব্রড লিস্ট নাকি টেন্টেড ক্যান্ডিডেট সেটা নিয়ে আর্গুমেন্ট হবে। সরকার যদি বা এসএসসি যদি টেন্টেড নন টেন্টেড সেপারেট লিস্ট না করে দেয়, আমাদের দেশে প্রতিষ্ঠিত আইনই হচ্ছে পুরো লিস্ট বাতিল হবে। এটাই সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্টে, ইভেন এর আগের পূর্বতন যিনি প্রধান বিচারপতি ছিলেন তার একটি মামলায় একেবারে নির্দিষ্টভাবে তিনি এই প্রিন্সিপাল, তিনি আমাদের সেটেল প্রিন্সিপাল অফ ল বলা হয়, তিনি একেবারে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন যে যদি টেন্টেড ক্যান্ডিডেট নন সেপারেবল হয় তাহলে কিন্তু পুরো লিস্ট বাতিল হয়। এক্ষেত্রে সরকার এবং এসএসসি তারা এখনো পর্যন্ত টেন্টেড নন টেন্টেড আইডেন্টিফাই করছে না। তার কারণ তারা এখনো এই ভাবনায় ভাবিত যে টেন্টেড ক্যান্ডিডেটদের কোনোভাবে যদি বাঁচানো যায়, কারণ সব তো মন্ত্রী শান্ত্রী আমলা, মন্ত্রীর বান্ধবী, সব টাকা তো এদের কাছ থেকেই নিয়েছে। টেন্টেড মানে তাদের নাম যদি গিয়ে বলে দেয় সব তো কলার চেপে ধরবে, ফলে এই তাদের নাম এদের বলতে লজ্জা পাচ্ছে, এরা বলতে লজ্জা পাচ্ছে, এসএসসি সরকার সকলেই বলতে লজ্জা পাচ্ছে। একটু নাম লিস্ট লম্বা করে নবান্নে টাঙিয়ে দিন না, এরা টেন্টেড, এরা বলতে লজ্জা পাচ্ছে, আর লজ্জা পেলে পুরোটা বাতিল হবে, এটাই প্রতিষ্ঠিত আইন। ফলে এদের লজ্জা পাওয়া বা এদের এই পয়সা খাওয়া, মানে পয়সা পকেট থেকে না বের করা, পয়সা যা নিয়েছে সবটা ফেরত দিতে হবে, যার কাছ থেকে পয়সা নিয়েছে। এরা পয়সা ফেরত দিতে চায় না বলে বলবে আদালত বাতিল করেছে, আমরা তো তোমাদের নাম বলিনি। ফলে এদের নিজেদের এই যে পয়সা খেয়েছে সব কারোর কাছ থেকে 12 লাখ, কারোর কাছে 15 লাখ, কারোর কাছে 20 লাখ, কারো 25 লাখ, কয়েক হাজার কোটি টাকা যা ব্যবসা করেছে এসব পার্থ থেকে তো ভাগ আসলে কালীঘাটে গেছে। তো এই কালীঘাটের দিদি এরা যা ভাগ টাক পেয়েছে সেই ভাগের টাকা আর কি সব বের করবে না বলে
নামটাম বলছেন না। আর সেটা যদি না হয় তাহলে কি হবে? প্রতিষ্ঠিত আইন, বুঝতেই পারছেন। কিন্তু প্রথম দিন আপনারা শুনানি শুনেছেন, যারা এখানে লিখছেন, যে প্রথম দিন বলেছিল এফিডেভিট দেব, টেন্টেড ক্যান্ডিডেট কারা, এখনো এফিডেভিট আসেনি। ফলে পরিণতি যা হবে, দায় রাজ্য সরকারের, দায় এসএসসি। যদি টেন্টেড ক্যান্ডিডেট কারা কারা 2 নম্বরই করে দেন, তাহলে কি হবে সেটা সময় বলবে। এই লিস্ট দিতেই হবে, আর তা যদি না দেন তাহলে সকলে ভুগবে। আমি সকলকে আহ্বান করব যে আপনারা যে কার কার কাছ থেকে টাকা নিয়েছে সেই লিস্ট বের করে নিন, এবং কিভাবে বের করতে হয় ভালো করে জানেন। যারা যারা টাকা খেয়েছে তাদের মুখে হাত ভরে বের করে নিন সেই লিস্ট। তা যদি না পারেন তাহলে কিন্তু পরিণতি সকলকেই ভুগতে হবে। সে টেন্টেড হন বা নন টেন্টেড, যদি 2 নম্বরই কারা যারা টাকা নিয়েছে তারা যদি লিস্ট না দেয়, তারা যদি না বলে, সকলকেই পরিণতি ভুগতে হবে। অতএব 2 নম্বরই টাকা যারা নিয়েছে, যাদের কাছ থেকে নিয়েছে, তাদের লিস্ট মুখে হাত ভরে বের করে নিন। কারণ আদালতের প্রতিষ্ঠিত আইন, যদি টেন্টেড ক্যান্ডিডেট, নন টেন্টেড ক্যান্ডিডেট নন সেপারেবল হয়, তাহলে পুরোটা বাতিল।